হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার টেস্ট থ্রির যে আমাদের সেটটা আছে এখানে 35টা কোশ্চেন। সেই কোশ্চেনগুলো এখন আমরা সলভ করার চেষ্টা করব। র্যাপিড টেস্ট বই থেকে আমরা করছি। তোমরা যারা এখন র্যাপিড টেস্ট বই কেননি তারা অবশ্যই কিনতে পারো। এছাড়াও তোমরা যদি সরাসরি এই প্রশ্ন থেকে সরাসরি দেখতে চাও দেখতেও পারো, অসুবিধা নেই। বই কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে কিনলে বেটার হতো। ঠিক আছে, তো টেস্ট থ্রির যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, এই প্রতিটা কোশ্চেন আমি এখানে সলভ করে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। প্রথম কোশ্চেন থেকে যেটা বলেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু পি মাইনাস বি সমান সমান আরটি হলে সমীকরণে এ এর মাত্রা কী হবে। তো প্রথম যে সমীকরণটা দিয়েছে একটু দেখি আমরা। প্রথম সমীকরণটা দিয়েছে যে কোশ্চেন নাম্বার 1, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু বলেছে আরটি। এই আমাদের দেওয়া আছে সমীকরণ। এই সমীকরণে আমাদের বের করতে হবে কিন্তু এর যে আমাদের একটা মানে রাশি, মানে এ দেওয়া আছে আমাদের এ ভৌত রাশি বলতে পারো। সেটা কী ধরনের ভৌত রাশি আমাদের জানা নেই। সেই যে ভৌত রাশিটা, সেই ভৌত রাশির মাত্রা আমাদের কিন্তু এখানে বের করতে হবে। তো কীভাবে সেটা করা যেতে পারে, দেখো পি এখানে কী আছে আমাদের, পি হচ্ছে চাপ আর ভি হচ্ছে আয়তন। তার মানে আমাদের এই যে সমীকরণে এই সমীকরণে আমরা এই দুটোর যোগ হয়েছে, মানে কি আমরা মাত্রাগতভাবে, আমি আগের দিনও বলেছিলাম এই একই কথা আগের সেটে। সেটা কী বলেছিলাম, যে মাত্রাগতভাবে কিন্তু আমরা বলতে পারি এ বাই কিন্তু পি ইজ ইকুয়াল টু এ বাই ভি স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে, পি ভি স্কোয়ার, অর্থাৎ পি এর একক এম এল মাইনাস ওয়ান, টি মাইনাস টু, এটা হচ্ছে পি এর মাত্রা। ঠিক আছে, আর একটা পাশে কী হবে, এল ভি এর মাত্রা। দেখো ভি এর মাত্রা তো এল কিউব, তার আবার স্কোয়ার করলে কত হবে, এল টু দি পাওয়ার 6 হবে। যোগ বিয়োগ করলে কত হবে, এম, দেখো ছটার থেকে একটা বাদ গেলে 5টা, এল টু দি পাওয়ার 5, টি টু দি পাওয়ার -2। এটাই কিন্তু আমাদের মাত্রা হবে। এম এল মাইনাস এম হচ্ছে এম এল টু দি পাওয়ার 5 টি মাইনাস 2। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, যদি প্রথম পরিবাহী রোধ আর ইজ ইকুয়াল টু ভি বাই আই হয়, কী বলছে, আর ইজ ইকুয়াল টু যদি ভি বাই আই হয় এবং যেখানে ভি এর মান বলেছে এবং আই এর মান বলে দিয়েছে, আর এর শতকরা ত্রুটি কত হবে। তো দেখে নাও এই অঙ্কগুলো কীভাবে করতে হয়, দেখে নাও। তো এই ক্ষেত্রে তোমরা কীভাবে আর এর মানটা বের করবে। আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই তো আর ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, ভি বাই আই। তাহলে আমরা এখানে বলতে পারি ডেল আর, রোধের মান চেয়েছে, ডেল আর বাই আর সমান সমান আমরা বলতে পারি ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। এটাই কিন্তু তোমাদের সূত্র এটার। ঠিক আছে, এখন ডেল ভি এর মান কত বলা আছে, 2, আর ভি এর মান হচ্ছে 50। তাহলে 2 বাই কত, 50 প্লাস উপরে কত হবে এখানে যে 0.3/10। এখানে লিখতে পারি আমরা 0.3 বাই কত 10। আমরা যদি এটাকে যদি একটু সুন্দরভাবে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 2 বাই কত 50 প্লাস 3 বাই কত 100, 3 বাই 100 লসাগু করলে কত হবে, লসাগু করলে 100 লসাগু হবে। আর এখান থেকে আমরা একটা কাজ করছি, উপর নিচে আছে, এখানে উপর নিচে এভাবে দুই গুণ করবো না সরাসরি। আমরা একটা কাজ করি, 100 লসাগু হবে এখান থেকে। 100 লসাগু যদি হয় তাহলে 50 দুগুণে 100, 2 2 দুগুণে কত 4 প্লাস 3, তাহলে কত হচ্ছে আলটিমেটলি হচ্ছে 7/100। যদি শতকরা ত্রুটি বের করতে বলে, এর সঙ্গে কিন্তু একটা 100% গুণ করতে হয়। গুণ করলে 100 কেটে যাবে, উত্তর হবে কত 7%। উত্তর তাহলে কত হবে 7%। এটাই কিন্তু অ্যান্সার এটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 4 পয়েন্ট, আচ্ছা দেখেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 4.234 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.05 মিটার। সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায়, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড কিন্তু এটা, যে সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। কীভাবে করবে দেখো অঙ্কটা, এই অঙ্কটা তোমরা করবে এইভাবে। এই অঙ্কটা তোমরা এইভাবে করো, যে দেওয়া আছে কী দেখো, এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে আমরা জানি কি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 4.3234 ইন্টু কত হবে, ইন্টু 1.05 মিটার স্কোয়ার। এটা মিটার স্কোয়ার হবে, তাই তো। এটাকে যদি তোমরা গুণ করো তার মান কত আসবে, এটা গুণ করলে মান আসবে 4.4457 এত মিটার স্কোয়ার। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে খেয়াল করো, কী খেয়াল করবে, বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়। তা গুণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেখো, যে দুটো সংখ্যা তুমি গুণ করলে ভালো করে বুঝবে, যে দুটো সংখ্যারে গুণ করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনটার মধ্যে আছে।
এর মধ্যে কটা আছে? 1, 2, 3, 4টে আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এর মধ্যে কটা আছে? 1, 2, 3টে আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে যার মধ্যে কম থাকবে আমাদের উত্তরের মধ্যে সে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। তাহলে আমাদের এই উত্তর হবে কত? 4.44 হওয়া উচিত। কিন্তু দেখো 4/5 আছে। যদি 5 থাকে তাহলে কী করতে হয়? তার পরের সংখ্যা দেখতে হয়। তার পরের সংখ্যা কত আছে? 7 বিজোড় সংখ্যা যদি হয় তার মানে আগের সংখ্যায় 1 বাড়বে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 4.45। বোঝা গেল? উত্তর হবে 4.45 মিটার। ভালো করে বুঝবে, এখানে যদি 5-এর কম থাকতো তাহলে 4.44 হতো। যদি 5-এর বেশি তো থাকতো, এখানে 6, 7, 8 যদি থাকতো এই জায়গাটায় 5-এর জায়গায়, তাহলে কিন্তু এখানে সরাসরি 5 হয়ে যেত। কিন্তু যদি বলছে এই 5-এর পরে দেখতে হবে, যদি এখানে 5 থাকে তাহলে কী দেখতে হয়? দেখতে হয় 5-এর পরের সংখ্যা কী আছে। 5-এর পরে কত আছে? 7। এই 7টা কি তোমার মানে 7টা তোমার কি 5-এর থেকে বড় না ছোটো সেটা তোমার এখানে দেখতে হবে। যদি বড় হয় তাহলে 7 থেকে বড় না, এখানে দেখতে হবে 5-এর পরে যেটা আছে সেটা যুগ্ম না অযুগ্ম, অর্থাৎ জোড় না বিজোড়। যদি বিজোড় সংখ্যা তাহলে আগের সংখ্যা 1 বাড়ে। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে? তো তারপর দেখে নাও 4 দাগের কোশ্চেন, এটা 3 দাগের কোশ্চেন ছিল। 4 দাগের কোশ্চেন কী বলছে? বলছে একটি কণার প্রাথমিক বেগ দেওয়া আছে। ভালো করে দেখবে কি বলছে। একটি কণার প্রাথমিক বেগ দেওয়া আছে কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর ত্বরণ দেওয়া আছে এই মানটা। 10 সেকেন্ড পরের বেগ কত হবে? আমরা দেখো সূত্র কী জানি বলো তো? যে ভি ভেক্টর সমান সমান ইউ ভেক্টর প্লাস এ টি, এ ভেক্টর টি, টিতে স্কয়ার রাশি। তাহলে ইউ ভেক্টরের মান কত বলেছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বসালাম। আচ্ছা, প্লাস এর মান কত বলেছে? 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ ইন্টু টি বলেছে। টি মানে কত? 10 সেকেন্ড বলেছে, 10 গুণ করে দাও। তাহলে এখানে আলটিমেটলি কত হবে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস, তো 10 যদি ভেতরে গুণ করে দিই কত হবে? 0.4-এর সঙ্গে 10 গুণ করলে শুধু 4 হবে। তাহলে 4i ক্যাপ প্লাস এটা হয়ে যাবে 3j ক্যাপ। তাহলে আলটিমেটলি কত হবে? 3 আর 4 মানে 7। 7i ক্যাপ প্লাস 4 আর 3 7, 7j ক্যাপ। তাহলে 7i ক্যাপ প্লাস 7j ক্যাপ হচ্ছে আমাদের ভেক্টরের মান বেরোচ্ছে। আমাদের বের করতে হবে মড অফ ভি ভেক্টরের মান, কারণ আমাদের শুধু বেগের মান চেয়েছে। তাহলে মড অফ ভি ভেক্টর করলে কত হবে? √7 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার, মানে √7-এর মধ্যে 49 প্লাস 49, তাই তো? তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি বলো তো? যে 2 গুণ 49, আর 2 গুণ 49 হলে সেখান থেকে আমাদের 7 বেরিয়ে আসবে, 2 বেরোতে পারবে না, 2 ভেতরে থাকবে, মানে 7√2 অ্যান্সার। উত্তর কত হবে তাহলে? 7√2। 7√2 আছে অপশানে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে। বলেছে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র দুটি এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কণা দুটির গতিবেগের অনুপাত কত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এই কোশ্চেনটা, যেটাই আমি এক্ষুনি পড়লাম। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ এই কোশ্চেনটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, এবং এই কনসেপ্টটা আমি কিন্তু আগের দিনের আমি যে একটা কোশ্চেন করেছিলাম সেখানে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। কি বলেছিলাম সেখানে আমি এটা বলেছিলাম যে আমাদের সরণ সময় লেখচিত্র, মনে করো কোনো একটা গ্রাফ দিক বরাবর সময় দিক বরাবর সরণ যদি হয়, তাহলে তাদের যে গ্রাফটা কী নির্দেশ করে, সেই গ্রাফটা একটা সরণ সময়ের গ্রাফ হচ্ছে। এবং এই গ্রাফের ক্ষেত্রে যে নতিকোণ যে থিটা, এটা কী নির্দেশ করে বলো তো? এটা কিন্তু আমাদের সবসময়ের জন্য নির্দেশ করবে বেগকে। এটা কেন? তাহলে দেখে নাও কেন বেগকে নির্দেশ করবে। কারণ যদি আমি দাগটা নিই এই বরাবর, আমার গ্রাফটা হয়েছিল, তাহলে এদিক বরাবর এসকে নির্দেশ করেছি আমি। তাহলে আমার এইটুকুর পরিমাপকে আমরা যদি এস বলি, আর এখান থেকে এইটুকুর পরিমাপকে আমরা যদি টি বলি, তাহলে আমরা এস/টি যদি করি তাহলে কী হচ্ছে দেখো? এস/টি, এস/টি মানে লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, তাই তো? অর্থাৎ এই যে কোণটা, এই কোণের মানটা অ্যাকচুয়ালি কী নির্দেশ করছে? থিটার মান কী হবে তাহলে? ট্যান ইনভার্স এস/টি, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি কি বেগের মানকে নির্দেশ করছে, তাই তো? অর্থাৎ এই যে ট্যান থিটা কাকে নির্দেশ করছে? আমরা জানি এস/টি মানে কি হয়? ভি হয় অ্যাকচুয়ালি। তাই এস/টি আছে সরণ বাই সময় বেগকে নির্দেশ করে। তাই মনে রাখবে এই যে নতিকোণ, যেটা নতিকোণকে ট্যান থিটা বলা হয়, যাকে আবার আমরা এমও বলে চিনি, তাই না? এই যে নতিকোণ কী নির্দেশ করে? এই নতিকোণ সবসময়ের জন্য কিন্তু বেগকে নির্দেশ করে। পরীক্ষায় আসতে পারে যে সরণ সময় লেখচিত্রে যে কোণ বা নতি, যেটা সরণ সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে? উত্তর হবে বেগকে নির্দেশ করে, বেগ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র বলেছে যদি দুটি কোণ উৎপন্ন করেছে এক্স অক্ষের সঙ্গে, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি, তাহলে দুটো বেগ হবে, একটা v1 পাবো, একটা v2 পাবো। v1টা যদি আমি বলি 30 ডিগ্রি, তাহলে হবে ট্যান 30 ডিগ্রি। প্রথম তাহলে কত হবে? ট্যান 30 ডিগ্রি। আর তারপরে যদি বলি আমি 60 ডিগ্রি, v2 তাহলে এটা ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান 30-এর মান কত হয়? ট্যান 30-এর মান 1/√3 কত হবে? 1/√3 বাই ট্যান 60-এর মান হচ্ছে শুধু √3। তাহলে এখান থেকে দেখো 1/√3 ইন্টু √3
বাই 1, কেন? কারণ তাহলে কিছু নেই মানে 1, এটা উল্টে গেলে সরি, এটা 1/√3 হবে তলায়, ঠিক আছে? তাহলে কত উপরে কত হচ্ছে 1 1 1, আর তলায় √3, আর √3 গুণ করলে শুধু 3, তাহলে 1/3 হচ্ছে এটার অ্যান্সার। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি 1:3 অ্যান্সার। কত হবে? 1:3, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কত কত কোণ বলেছিল? তাহলে আমি এখানে কী বললাম? স্মরণ সময় লেখচিত্র কাকে নির্দেশ করে? গতিবেগকে নির্দেশ করে। কিন্তু স্মরণ সময় লেখচিত্রের নতি কাকে নির্দেশ করে? গতিবেগকে নির্দেশ করে। তাই কিন্তু এটার কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা, বাড়িতে ভালো করে করবে। তারপরে অঙ্কটা বলেছে যে একটি অবাধে পতনশীল বস্তুর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগুলির অনুপাত। আমি আগে বলেছিলাম এরকম এই ধরনের উত্তরগুলোর ক্ষেত্রে কী হয়, এটা আমি প্রথম স্কুলেও বলেছিলাম, থার্ড স্কুলেও বলছি, এমনকি 4 নম্বর স্কুলে এই কোশ্চেন তোমরা পাবে। সেক্ষেত্রে কত হবে? 1:3:5, আরও যদি চাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো। চতুর্থ কত হবে? 7, তারপরে কত হবে? 9, তারপরে 11, তারপরে 13, এইভাবে পরবার চলতে থাকবে, অর্থাৎ সমস্ত বিজোড় সংখ্যার অনুপাত। এই প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো আশা করি। তারপরের কোশ্চেনটা কি বলছে, যে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ দেওয়া আছে কত? 7 দাগ। বলছে এক্স ইজিক্যাল টু কত হবে? 40 প্লাস 12t, ঠিক আছে, মাইনাস টি কিউব। এটা কী বলেছে? এটা বলেছে একটা কণার সরণের সমীকরণ, থামার পূর্বে কণাটি কত দূর যাবে। আচ্ছা, থামার পূর্বে বলেছে, তার মানে বেগের মান 0। তাহলে এখানে আমার বেগের মান বের করতে হবে। তাহলে dx/dt করো, তাহলে 40 আউট হয়ে যাবে, তাই তো? ডেরিভেটিভ কনস্ট্যান্ট রাশি, তো কনস্ট্যান্ট রাশি ডেরিভেটিভ করলে 0, 12টি ডেরিভেটিভ করলে কত হবে? দেখো আমি ভেঙে রেখে দিচ্ছি। d/dt এর ভিতরে হবে 40 প্লাস 12t মাইনাস টি কিউব, ঠিক আছে? তার মানে ডেরিভেটিভ যদি করি তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখানে আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকবে এটা 12, তাহলে এখানে dt/dt হবে। আর এটার ক্ষেত্রে কত হবে? 3 আগে চলে আসবে, মানে 3 হচ্ছে 3t² হবে বেসিক্যালি। 3 আগে চলে আসবে, আমরা এইভাবে করি, d/dt টি এর কিউব, 3 আগে আসবে, পরের লাইনে করছি। তাহলে এখান থেকে 12 মাইনাস, এখানে 3 আগে চলে আসবে 3, আর পাওয়ার 1 কমে যাবে, 3t²। এটা ডেরিভেটিভ করলে আমাদের এটা থেকে কার মান বেরোচ্ছে? বেগের মান বেরোবে, কারণ dx/dt কাকে নির্দেশ করে? বেগকে নির্দেশ করে। তাহলে বেগের মান, এবার বলে থামার পূর্বে কণাটি কত দূর যাবে? থামছে, মানে বেগের মান 0, তাহলে এটার মান অ্যাকচুয়ালি 0। এটার মান যদি 0 হয়, তার মানে 12 ইজিক্যাল টু কত হবে? 3t², তাই তো? তাহলে t² সমান কত হবে? 12/3, 3 4 12, তার মানে এখান থেকে টি এর মান কত হবে? √ করলে তো সময় তো নেগেটিভ হতে পারে না, তাহলে পজিটিভ মান হবে 2 হবে, তাহলে 2 সেকেন্ড। তাহলে বলছি থামার পূর্বে কণাটি কত দূর যাবে দেখি এবার। তাহলে dx/, অর্থাৎ বেসিক্যালি এক্সের এখানে মান বসাও, xt = 2 সেকেন্ডের জন্য, ঠিক আছে? কত হবে তাহলে? 40 প্লাস 12 গুণ 2, তাই তো, মাইনাস 2 এর কিউব। মানে এই সমীকরণ ইনপুট করেছে, এই প্রথম সমীকরণে যদি ইনপুট করা যায় তাহলে মান কত আসবে দেখো। তাহলে 40 প্লাস কত হবে? 12 দুগুণ কত? 24, মাইনাস 8, 24 থেকে 8 বাদ দিলে 16, তাহলে 40 আর 16 যোগ করলে 56 মিটার। তাহলে উত্তর কত হবে তাহলে? উত্তর হবে কিন্তু তোমার 56 মিটার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি হচ্ছে এটার রাইট অ্যান্সার। তারপরে বলেছে যে একটি কণা কী করছে? ভি সমদ্রুতিতে একটি অর্ধবৃত্তাকার পথ সম্পূর্ণ করলো, ঠিক আছে? এখন বলছে যে কণাটির ওই অবকাশে কণাটির গড় ত্বরণের মান কত হবে? খুব ভালো একটা কোশ্চেন এটাও। কীভাবে করবে? গড় ত্বরণের মান বের করতে বলছে, চলো দেখা যাক কীভাবে করা যেতে পারে অঙ্কটা তোমরা এইভাবে করবে যে গড় ত্বরণের মান যদি তোমাদের জানতে চাই তাহলে তোমরা লিখবে যে যে কার গড় ত্বরণ বলেছে না, ত্বরণের, তার মানে এ অ্যাভারেজ, এ ভি জে, অ্যাভারেজের মান কত? আমাদের ডিভি বাই আমরা ডিটি বলতে পারি, তাই তো? dv/dt, এখানে ডিভি মানে কি? বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন এখানে কোনটা ঘটছে বলো তো? বেগের পরিবর্তন এখানে আমাদের যেটা ঘটছে সেটা হচ্ছে, বলেছে না ভি সমদ্রুতিতে 8 ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ পরিক্রমণ করলে এই গড় ত্বরণের মান কত হবে? তাহলে এখান থেকে কিন্তু আমাদের বেগের সমদ্রুতি বলেছে, দ্রুতির মান সমান, তার মানে একটা প্রান্ত থেকে অপর প্রান্ত, ভালো করে দেখবে এই চিত্র এইভাবে ছিল, এইভাবে এখানে বেগের মান ভি হলে এখানে কিন্তু মাইনাস ভি হবে, তাই না? এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তাহলে এখানে কত হবে? ভি অফ মাইনাস ভি বাই সময়ের মান কত হবে? এখানে সময় দেখো বলেছে টি সময় যাচ্ছে, তাই না? তো তাহলে টি হওয়ার কথা, কিন্তু আমরা এবার জানি কি এস ইজিক্যাল টু ভিটি আমরা জানি, তাহলে টি এর মান কত? এস বাই কত হওয়া উচিত? ভি হওয়া উচিত। এখন এস মানে কত? এস মানে কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা পাই আর, তাহলে এখানে পাই আর বাই ভি, এখানে ডিটি না লিখে শুধু টি লেখো। তাহলে এখানে কত হবে? এটা ডেরিভেটিভের জন্য না, এটা বেগের পরিবর্তন বাই সময় করেছি, ঠিক আছে? তো এখানে দেখো কী হচ্ছে, টি এর মান কত হচ্ছে? পাই আর বাই ভি, তাই তো? তাহলে এখান থেকে একটা কাজ করো, পাই আর মান এখানে বসিয়ে দাও, তাহলে পাই আর বাই ভি,
তাহলে আলটিমেটলি কত হবে, উপরে মাইনাস মাইনাসে প্লাস ভি মানে 2v হয়ে যাচ্ছে, 2v ইন্টু ভি বাই পাই আর, ওটা উল্টে দিলাম, তাহলে কত হবে 2v² বাই কত হবে পাই আর, তাহলে উত্তর কত হবে 2v² বাই পাই আর, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, দেখে নাও ভালো করে। এরপরে কোশ্চেনটা কনসেপচুয়াল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। কী বলছে যে একটি বস্তু প্রাথমিকভাবে কিছুক্ষণ স্থির থাকার পর ত্বরণ নিয়ে গতিশীল হয়, ভালো করে বুঝবে, অতঃপর ত্বরণ বন্ধ হয় এবং সমবেগে গতিশীল হয়, সবশেষে সমবন্ধনে গতিশীল হয়ে স্থির অবস্থা লাভ করে। উপরিউক্ত তথ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ লেখচিত্রটি ক্রমানুসারে সাজাও। অর্থাৎ বলতে চাইছে যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বরের গ্রাফ, তাহলে কোনটা মানে পরপর এই ঘটনাগুলো পরপর সাজালে কোনটা কোনটা আগে হবে। ঠিক আছে, বলেছে যে প্রাথমিকভাবে কিছুক্ষণ স্থির ছিল। আচ্ছা, কিছুক্ষণ যদি স্থির থাকে তার মানে কি গ্রাফটা এরকম হওয়া উচিত যে স্মরণের কোনো, দেখো একটা বস্তু কিছুক্ষণ স্থির থাকা মানে কি স্মরণের কোনো চেঞ্জ হয়নি, মানে স্মরণ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর হওয়া উচিত। এটা প্রথমে 3 দিয়ে শুরু, এ আর ডি, তাহলে অথবা এ আর ডি এর মধ্যে একটা উত্তর হবে। তারপরে বলেছে যে কিছুক্ষণ স্থির থাকা বা ত্বরণ নিয়ে গতিশীল, ত্বরণ নিয়ে গতিশীল মানে কি গ্রাফটা উপরের দিকে উঠবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে, তার মানে সেটা কিন্তু কোনটা হওয়া উচিত বলো তো। আচ্ছা, বলেছে ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, ত্বরণ নিয়ে যদি গতিশীল হয় তার মানে এই যে এই গ্রাফটা হবে ত্বরণ নিয়ে গতিশীল, তাই তো বেগ আর সময় লেগেছে, তো দেখো ত্বরণ নিয়ে গতিশীল মানে কি, মানে বেগের মান বাড়ছে ধীরে ধীরে সময়ের সাথে সাথে, মানে 3 পরে 4, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, 3 পরে 4 হবে। তারপরে দেখো বলেছে ত্বরণ বন্ধ হয় এবং সমবেগে গতিশীল হয়, আর ত্বরণ বন্ধ হওয়া মানেই কিন্তু বস্তু সমবেগে গতিশীল, ত্বরণ বন্ধ হচ্ছে মানে বস্তু হয় স্থির না সমবেগে গতিশীল, আর দুই ক্ষেত্রে সরণের মান কনস্ট্যান্ট হয়, তার মানে এবার 2 আসবে। আবার দেখো সরণের মান কনস্ট্যান্ট আছে, তাই তো। তারপরে কি বলেছে, তারপরে সমবেগে গতিশীল হয়ে সবশেষে সমবন্ধনে গতিশীল হয়ে স্থির অবস্থা লাভ করে। সমবন্ধন মানে কি বেগের মান ধীরে ধীরে কমবে, দেখো বেগের মান ধীরে ধীরে কমছে। ঠিক আছে, তার মানে 1 হচ্ছে 4 লাস্টে যাবে, তবে 3 4 2 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমি একটু ঘটনাগুলো যদি আলাদা করি তাহলে কেমনভাবে হবে, এই কিছুক্ষণ স্থির থাকার পরে একটা ঘটনা, ত্বরণ নিয়ে গতিশীল হয়, এটা 2 নম্বর ঘটনা। 3 নম্বর বলছে অতঃপর ত্বরণ বন্ধ হয় এবং সমবেগে গতিশীল হয়, এটা হচ্ছে 3 নম্বর ঘটনা। আর 4 নম্বর সমবন্ধনে গতিশীল হয়। ঠিক আছে, এটা 4 নম্বর ঘটনা। এই 4টে ঘটনার উপরেই কিন্তু গ্রাফটা হয়েছে। তারপরে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, বলছে দুটি ভেক্টরের ক্রস এবং ডট গুণফলের মানের অনুপাত 1/√3 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে, তাই বলেছে তো। তাহলে কী করবে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান, দুটি ভেক্টরের ক্রস এবং ডট গুণফলের অনুপাত 1/3। আচ্ছা, ক্রসটা আগে বলেছে না, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই কত হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, উপরে ক্রস তলায় ডট, এর মান বলেছে 1/√3। এটা কীভাবে করতে পারি আমরা, দেখো এই অঙ্কগুলো শর্টকাট ট্রিক্স আছে, কি জানো, তো সরাসরি ট্যান থিটা মারলে হয়ে যায়, তবু আমি তোমার দেখিয়ে দিচ্ছি কেন কীভাবে করবে। এ বি সাইন থিটা বাই কত তলায় হবে এর ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা ইজ ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, এ বি কেটে যাবে, তাহলে ট্যান থিটার মান কত, তাহলে দেখতে হবে ট্যান থিটা পড়ে আছে কি ট্যান থিটা মানে 1/√3, আর কত ডিগ্রির মান ট্যান থিটা, ট্যান কত ডিগ্রির মান 1/√3 হয়, ট্যান 60 ডিগ্রির মান, এই 30 ডিগ্রির মান, তাহলে লেখো ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটার মান তাহলে কত হবে, থিটার মান তাহলে নিঃসন্দেহে 30 ডিগ্রি হবে, তাই তো, থিটার মান তাহলে নিঃসন্দেহে 30 ডিগ্রি হবে। এগুলো শর্টকাট ট্রিক্স কী আছে, তাহলে উত্তর হবে 30 ডিগ্রি। আরে শর্টকাট ট্রিক্স কী আছে দেখো, মনে রাখবে যে মানটা দেওয়া থাকবে তার ট্যান কত ডিগ্রির মান সেটা খেয়াল করলেই হয়ে যাবে, ট্যান থিটার মান √3 হলে থিটার মান কত হবে 30 ডিগ্রি, এটা শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে দেখো পরের অঙ্কটা কী বলছে, 11 দাগ, দেখো একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কনসেপ্ট আছে, বলছে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, আর একটা এখানে সবগুলো পরবার বলেছে এবং বলার পরে বলছে এ বি সিডির মধ্যে কোনটা অ্যান্সার হবে। এইবার তারপরে 2 নম্বর বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা ভালো করে খেয়াল করো, এটা কখন সম্ভব বলো তো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর কখন সম্ভব, যখন কিন্তু দুটোর মানই মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে যদি যদি তারা 0 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ থিটার মান যদি 0 হয় তাহলে সাইন 0 ডিগ্রি হবে, এই ক্ষেত্রেও সাইন 0 ডিগ্রি হবে, এক্ষেত্রে কিন্তু একমাত্র এই দুটো ভ্যালুলেস হয়ে যাবে, তো 2 থেকে এ হচ্ছে অ্যান্সার, 2 থেকে এ মানে কোনটা আছে, এক অপশান এতে আছে, তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু এটার ক্ষেত্রে। ঠিক আছে, আর অন্য কোনো কিছু করা দরকার নেই, একটা দুটো করলেই হয়ে যাবে, একটা করলেই হয়ে যাবে এক্ষেত্রে। তারপরে তোকে বলেছে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, খুব আসে, কী বলছে দুখানা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর, বলছে বি ভেক্টর বরাবর এর উপাংশের মান কী হবে, তোমরা জানো সূত্র কি, বি ভেক্টর বরাবর এর উপাংশের মান যদি বের করতে হয় সূত্রটা কী আছে, যে এ ভেক্টর ডট বি ভেক্টরটা উপরে হবে বাই কত হবে যে ভেক্টর বরাবর বলবে তার মডের মান, তাই তো বলেছে না বি বরাবর বি ভেক্টর বরাবর
তাহলে মড বাই মড অফ বি ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হবে, কী কী দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো এখানে কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে 2i প্লাস 3j, তাই তো। আচ্ছা, এটা ডট দেওয়া আছে i প্লাস j বাই রুট ওভারের মধ্যে কত হবে, আয়ের সঙ্গে কত আছে 1, জের সঙ্গে কত 1, তাহলে 1² প্লাস 1² মান বের করছি। তাহলে 2 1 2, 3 1 3, 3 আর 2 কত 5, তাই তো। আর তাহলে কত হবে রুট ওভার 1 আর 1 প্লাস 1 মানে রুট ওভার 2, তাহলে 5/√2 হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আগেও করেছিলাম বলে তাড়াতাড়ি করলাম, আমরা আগের চ্যাপ্টারে আগের স্কুলেও করেছিলাম এই অঙ্কটা, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, যে একটা গাড়ি 80 কিমি/ঘন্টা বেগে উত্তর দিকে চলছে, তাই তো। এবং বলছে অপর একটা গাড়ি 80 কিমি/ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে গেলে, এই 80√2 কিলোমিটার/ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে গেলে প্রথমটি সাপেক্ষে দ্বিতীয়টি আপেক্ষিক বেগ কত। ভালো করে খেয়াল করে দেখো, এক্ষেত্রে একটা গাড়ি যাচ্ছে উত্তর দিকে আর একটা গাড়ি যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, তাহলে বলো তাদের মধ্যবর্তী কোণের মান কত হওয়া উচিত। একটা উত্তর দিকে যাচ্ছে একটা উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত হওয়া উচিত। অবশ্যই কিন্তু এদের মধ্যবর্তী কোণের মান 45 ডিগ্রি হবে। ভালো করে তুমি ভেবে দেখো, 90 ডিগ্রি তো হবে না, 90-এর অর্ধেক হবে, সেটার মান তাহলে কত হবে 45 ডিগ্রি। বা যেটাই বলে এই অঙ্কটা বলে এটাই কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে থিটার মান 45 ডিগ্রি, তাহলে একটা 80 আর 80√2, তাহলে আমি যদি প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ বের করি, তাহলে v21 এর মান কত হবে, প্রথম কত আছে 80, তাহলে 80² প্লাস 80√2 তার স্কোয়ার প্লাস 2 × 80 × 80√2, মনে আছে a² প্লাস b² প্লাস 2ab cos θ, সেই সূত্র করছি। আর 2ab cos θ মানে cos 45 ডিগ্রি হলো। নেক্সট কী করবে তাহলে দেখো, 80 × 80 মানে 8 8 64 মানে 6400 প্লাস এটা 80 × 80 মানে 6400, তার সঙ্গে 2 গুণ করলে 28000, মানে 64 দ্বিগুণ করতে হবে মানে 128, 128-এর পর দুটো শূন্য হবে প্লাস এখানে কত হবে 2 × 80 × 80 মানে 128, তারপর দুটো শূন্য ইন্টু কত আছে √2 ইন্টু cos 45 মান হচ্ছে 1/√2, ঠিক আছে, বোঝা যাচ্ছে অঙ্কটা। তাহলে কত হবে এই √2 কেটে দাও, তাহলে 8 হচ্ছে 12,800 12,800 আর 6,400, এগুলো যোগ করলে আলটিমেটলি কত হচ্ছে, এগুলো যোগ করলে তোমার আলটিমেটলি দেখো। আচ্ছা, এখানে একটা সূত্র হবে, একটু আপেক্ষিক বেগ বলেছে, এখানে মাইনাস হবে, সূত্রটাই মাইনাস আছে, তো এখানে মাইনাস হলো, ঠিক আছে। এখানে যদি মাইনাস হয় তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে কত হবে 6,400, 6,400 যদি হয় 8 8 64 মানে 80 কিমি/ঘন্টা হচ্ছে আপেক্ষিক বেগের মান। এটা মাইনাস দিলাম কেন বলো তো, এটা কিন্তু সূত্রের মাইনাস কিন্তু, হ্যাঁ এটা কিন্তু সূত্রের, আমরা খেয়াল ছিল না, এটা সূত্রের মাইনাস হবে 80 কিমি/ঘন্টা, প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টি আপেক্ষিক বেগ। তারপরে বলেছে একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে। মনে রাখবে বেগের অনুভূমিক অংশ, বইতে স্পষ্ট লেখা আছে, ভালো করে দেখবে, অপরিবর্তিত বলেছে, বেগের অনুভূমিক অংশ কিন্তু অপরিবর্তিত থাকে। একটি প্রাচীর অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা যদি সমান হয় তাহলে প্রাচীরের প্রক্ষেপ কোণ কত হবে। তোমরা একটা কাজ করবে, বইতে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা এই দুটো সমীকরণ করে করবে, অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক্স করে দিচ্ছি। শর্ট ট্রিক্সটা হচ্ছে এরকম, যে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা যখন সমান হয় তখন আমরা একটা সূত্র জানি, আমরা r = 4h cot θ, এটাই হচ্ছে সূত্র। মনে রাখবে কখন এটা, যখন অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা যখন সমান হবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে। আর এক্ষেত্রে বলে যে r আর h সমান বলেছে, তাহলে r আর h যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি r = 4r cot θ, তাই তো। তাহলে r কেটে যাবে, তাহলে আমরা এখানে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1/cot θ = কত, তাহলে 4 থাকছে, আর 1/cot θ মানে সেটা হয়ে যায় tan θ, tan θ মানে কত 4, তাহলে থিটার মান কত হবে tan ইনভার্স কিন্তু ব্র্যাকেটে 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, tan ইনভার্স ব্র্যাকেটে 4, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন কী বলেছে, যে 4 মিটার/সেকেন্ড ত্বরণে গতিশীল একটি লিফট উপরে উঠছে, এই লিফটে 60 কেজি ভার একটা ব্যক্তির আবদ্ধ ওজন কত হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সূত্র আছে, লিখবে, তোমরা খাতা কলমে যখন করবে এইভাবে করবে। এটা 15 দাগ গেল, এবার 16 দাগ কীভাবে করবে, উপরে ওঠার ক্ষেত্রে সূত্রটা এরকম, উপরে ওঠার ক্ষেত্রে সূত্র হচ্ছে m × a + g, মানে তার নর্মাল ভরের সাথে mg যোগ হয়ে যাচ্ছে, নর্মাল বলের সঙ্গে a + g যদি হয় = এখানে মান বসাও, আর এখানে মান বসালে তো আমাদের হয়ে যাবে, তাই না। m মানে 60 কেজি, আর এ মানে কত বলেছে, ত্বরণ কত বলেছে 4,
আর জি এর মান 10, তাহলে 10 প্লাস 4 বা 4 প্লাস 14, 60 গুণ 14, 6 14 কত, 6 14 হচ্ছে 84, মানে 840 নিউটন। কত উত্তর হবে তাহলে? 840 নিউটন। অপশান এ হচ্ছে রাইট আনসার। সবই অপশান এ হচ্ছে কেন? বলছে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে এত কেজি ভরের একটা বুলেট এত বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকটির পিছু হটার বেগ কত? দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি কি, এই অঙ্কটা ভালো করে দেখে নাও। এটা একটু ডিটেলস বলে দিচ্ছি অঙ্কটার ক্ষেত্রে। বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি, ভালো করে দেখে নাও। ভরবেগের কী বলছে যে 1 কেজি ভরের বন্দুক থেকে এত, আচ্ছা দেখে নাও, এটা এই পাশে করছি। কী বলছি দেখো, যে একটি 1 কেজি ভরের একটি বন্দুক থেকে এত কেজি ভরের একটা বুলেট এত মিটার বার বেগে সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকটির পিছু হটার বেগ কত হবে? তা আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কী বলতে পারি, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান সমান স্মল এম স্মল ভি। ঠিক আছে, এখানে ক্যাপিটাল এম এর মান কত, 1 কেজি বলেছে, ইন্টু ক্যাপিটাল ভি এর মান জানা নেই, স্মল ভি এর মান কত বলেছে, স্মল এম এর মান 0.100 কেজি, ইন্টু স্মল ভি এর মান কত, 20 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ভি এর মান 100 গুণ 20 মানে অ্যাকচুয়ালি হবে কত, 100 গুণ 20 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বন্দুকটা পিছনে উঠবে কতটা, 2 মিটার পার সেকেন্ড বন্দুকটা পিছনে উঠবে, 2 মিটার পার সেকেন্ড। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 18 দাগের কোশ্চেন, এটা হচ্ছে 17 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনটা কী বললো ভালো করে দেখো। 18 দাগের কোশ্চেন বলছে একটি ঘর্ষণহীন টেবিলে 2 কেজি আর 1 কেজি দুটি ব্লক পরস্পর সংস্পর্শে আছে। 2 কেজি ব্লকের উপর 3 নিউটন বল প্রয়োগ করলে নিজের প্রশ্নের উত্তর দাও। ব্লক দুটির সংস্পর্শ বল কত হবে? তা ব্লক দুটির সংস্পর্শ বল বের করার আগে যে 3 নিউটন বল প্রয়োগ করার ফলে যে ত্বরণটা হচ্ছে, যে ত্বরণের মানটা বের করতে হবে। ত্বরণ ইজিক্যাল টু কত হবে বলছে, যে এফ বাই m1 প্লাস m2, এটা হচ্ছে সূত্র। তো এখানে এফ মানে কত, এফ মানে হচ্ছে 3 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর m1 প্লাস m2 মানে 2 কেজি আর 1 কেজি, 2 প্লাস 1 মানে 3/3 মানে হচ্ছে 3/3 কাটাকাটি করলে 1। ত্বরণের মান কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান কত হবে তাহলে, ত্বরণের মান হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, এটা হলো ত্বরণের মান। এখন এমনের উপর স্পর্শ বল, এমনের উপরে বলেছে না যে দুটি বল স্পর্শ বল কত, বেসিক্যালি এমনের সাপেক্ষে স্পর্শ বল আসবে, তাই স্পর্শ বলের মান কত হবে, দেখুন না স্পর্শ বল কত হবে বলছে, স্পর্শ বল হচ্ছে m2 ইন্টু হচ্ছে এ, তার মানে 1 ইন্টু এর মান কত, এর মান বলেছে হচ্ছে বের করলাম এক্ষুনি, আর m2 এর মান কত বলেছে, m2 এর মান হচ্ছে 1 ইন্টু 1 মানে 1 নিউটন হচ্ছে উত্তর। উত্তর কত হবে তাহলে, উত্তর কিন্তু হবে 1 নিউটন। ঠিক আছে, উত্তর হবে কিন্তু 1 নিউটন। আশা করি ক্লিয়ার হলে স্পর্শ বলের মান। আর নেক্সট কী বলেছে দেখো, এটা তো নর্মাল কোশ্চেন। কী বলেছে, আর ব্যাসার্ধ এবং মিউ গতি ও ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট অনুভূমিক বৃত্তীয় রাস্তায় একটি গাড়ি না পিছলে যে সর্বোচ্চ গতিবেগে ছুটতে পারে তা হলো √μ/g। তাই তো, এটা হচ্ছে √μ/g উত্তর হবে। তারপরে কী বলেছে, বিবৃতি এ কী বলছে, যে অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া হলো অপকেন্দ্র বল, এটা কিন্তু মিথ্যা, দেখো ফলস দেওয়া আছে। এবং বিবৃতি বি বলছে শুধুমাত্র অজড়তীয় নির্দেশতন্ত্রের অপকেন্দ্র বলের অস্তিত্ব আছে, এটা কিন্তু সত্য। তার মানে অপশান এ বি হচ্ছে রাইট অ্যান্সার, যে এ মিথ্যে এবং বি সত্য হবে। তাহলে হচ্ছে 21 দাগের অঙ্কে চলে এসো। 21 দাগের অঙ্কটায় কী বলছে দেখো, বলছে আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল একটা কণার কেন্দ্রীয় বল আর, ঠিক আছে, এর এনতম ঘাতের সঙ্গে ব্যস্ত অনুপাত। অর্থাৎ বলতে চাইছে যে কেন্দ্রীয় বল যদি এফ হয় তাহলে এফ প্রপোর্শনাল 1/r⁴n। এই রিলেশনটা কিন্তু আমার প্রশ্নেই বলে দেওয়া আছে, এই যে কেন্দ্রীয় বল আর এর এনতম ঘাতের ব্যস্ত অনুপাত। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে এফ সমান সমান k/r⁴ কত n লিখতে পারি এখান থেকে আমরা। আচ্ছা, অভিকেন্দ্র বলের সূত্র হচ্ছে mv² কত আর সমান সমান k/r⁴n লিখতে পারি। এখান থেকে v² এর মান যদি বের করি তাহলে কত হবে দেখো, এটা ক্যাপিটাল আর হবে। আচ্ছা, এখানে v² এর মান যদি বের করি তাহলে কত হবে, m তলায় চলে যাবে আর উপরে চলে যাবার কথা, আর যদি উপরে চলে যায় তাহলে সেই আরটা নিচে নামাতে গেলে কত হবে, তাহলে k/m তো এখানে থেকে যাবে, r⁴ কত হবে, n এর থেকে কিন্তু 1 বিয়োগ যাবে, কারণ এই আরটা উপরের থেকে নিচে নেমে আসবে, তাই প্রথমে উপরে যাবে তারপর নিচে নামবে। বা তুমি এভাবেও বলতে পারো, যেখানে একটা মনে করো, আচ্ছা কোনো কিছু তলায় মনে করো একটা আর আছে, মানে দুটোরই তলায় মনে করো এখানে আর দুটো আর আছে, আর এর স্কোয়ার কাটাকাটি করলে তলায় একটা আর থাকবে, মানে একটা আর বিয়োগ হচ্ছে, তাহলে এখানে আর কাটাকাটি করলে দেখো n-1 হচ্ছে, একটা আর কমে যাচ্ছে, এভাবেও তুমি ভাবতে পারো। আচ্ছা নেক্সট দেখো,
নেক্সট কি বলছে, আরও আছে যে আমরা আবার জানি কি, আমরা জানি যে ভি সমান সমান 2πr বাই কত টি। তাহলে আমরা ভি স্কোয়ার সমান কী জানবো, তাহলে 4π² আর স্কোয়ার বাই কত টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান সমান আচ্ছা ভি স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে এটাও দেখো ভি স্কোয়ার সমান এটা হচ্ছে, আর এখানেও ভি স্কোয়ার সমান এটা হচ্ছে। এই দুটোকে সমান করে দাও, সমান করে দিলে কত হবে, তাহলে কে বাই এম আর টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 4π² আর স্কোয়ার বাই কত টি স্কোয়ার। ওকে, এখান থেকে একটা কাজ করো, কেটাকে এই পাশে পাঠিয়ে দাও আর এটাকে গুণ করে দাও। তাহলে টি স্কোয়ার সমান সমান কত হবে, 4π² এম আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই কত, বাই হচ্ছে কে। এখান থেকে যোগ বিয়োগ করলে কত হবে, 4π² এম বাই কে, এটাকে একটা কনস্ট্যান্ট করে রেখে দাও সাইডে। আর এখানে আর টু দি পাওয়ার কত হবে n-1, আর এই প্লাস 2 যোগ হয়ে যাবে, ঠিক আছে, বা এটা থেকে যাবে, এটা টি স্কোয়ারের মান। তাহলে এখানে এটাকে পুরোটাই যদি আমি এটাকে পুরোটাকে আমি মনে করি কথা কথা পি ধরছি, তাহলে পি ইন্টু আর টু দি পাওয়ার কত হবে n+1 হবে, তাই তো, কার মান টি স্কোয়ারের মান। উভয় পাশে স্কোয়ার হাঁটাতে চাইছি, তাহলে স্কোয়ার হাঁটাতে চাইলে 2 গুণ 1/2 গুণ করতে হবে, সমান কত হবে পি ইন্টু আর তার সঙ্গে n+1 তার সঙ্গে 1/2 গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা, এখানে 2 2 কেটে গেলে টি পুরো থাকবে। আর এই দুটোকে একসঙ্গে তুলে দিলে প্রপোর্শনাল লিখতে পারি আর টু দি পাওয়ার n+1/2, তাহলে টি প্রপোর্শনাল আর টু দি পাওয়ার n+2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তার কোন উত্তরটা মিলছে, তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কী বলেছে দেখো, পৃথিবীর আহ্নিক গতির জন্য কী বলেছে নেক্সট কোশ্চেন, যে পৃথিবীর আহ্নিক গতির জন্য ড্যাশ অঞ্চলে পার্থিব বস্তু ওজন হ্রাস সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, 23 থেকে কী বলছে, যে বিবৃতি এ বলছে যে সুষম বৃত্তপথে গতিশীল একটা কণার রৈখিক ভরবেগ সর্বদা পরিবর্তনশীল। আর ব্যাখ্যা বলছে কি, সুষম বৃত্তপথে গতিশীল একটা কণার বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখ সর্বদা পরিবর্তনশীল। এখন বলছে এখানে বিবৃতি ও ব্যাখ্যা সত্য এবং বিবৃতি সঠিককরণ ব্যাখ্যাতে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি না, এই কোশ্চেনগুলো এই পর্যন্ত প্রায় আমি রেকর্ড করে ফেলেছিলাম, তারপর হঠাৎ করে ভুলে গেছিলাম যে আমি রেকর্ডারই অন করিনি। ঠিক আছে, তো তার জন্য এগুলো কিন্তু ওই জন্য উত্তরগুলো আগে থেকে মার্ক করা, এগুলো আমি একটু আগে এগুলো করেছিলাম, করে আবার বলতে হচ্ছে, দ্বিতীয়বার রেকর্ড করতে হচ্ছে একই জিনিস একই সঙ্গে। দেখো বলছে সংরক্ষী সংস্থার বৈশিষ্ট্য কোনটি, বলছে যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়, কৃতকার্যের পুনরুদ্ধার সম্ভব, কৃতকার্য পথ নির্ভর হয় না, আর উপরের কোনোটি সবকটি, এটা হচ্ছে উপরের সবকটি উত্তর। পূর্ণ স্থিতি, এগুলো শর্ট টাইপ কোশ্চেন মনে রাখতে হবে। পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে সংঘাত গুণাঙ্কের এর মান কী হয়, 1 হয়, এটা মুখস্থ করবে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, তখনও বলেছিলাম আর দ্বিতীয়বার রেকর্ড আগে একবার রেকর্ড করার সময়, কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ই এবং ভরবেগ পি হলে পি ভার্সেস 1/√E এই লেখচিত্র কেমন হবে, আয়তকার পরাবৃত্ত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, কোনো বস্তুর ভরবেগ 300% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে। দেখে নাও এটা, এখানে আমি এইটুকু জায়গার মধ্যে করে দিচ্ছি, এটা দেখে নাও কীভাবে হবে। তাহলে ভরবেগ বেড়েছে 100%, তাহলে আমরা একটা সূত্র জানি, পি স্কোয়ার সমান সমান পি স্কোয়ার ই সমান সমান p/2m, এটা আমরা জানি। এখন ভরবেগ যদি তোমার বৃদ্ধি পায় তাহলে পি সমান কত হবে, পি প্লাস পি ইন্টু 100/100, তাই তো, কাটাকাটি করলে কত হবে 2p। তাহলে এখন যদি আমি ইডাসের মান বের করি এখান থেকে, তাহলে এখানে পি স্কোয়ার ছিল, তো পি স্কোয়ারের জায়গায় 2p² হবে, মানে 4p²/2m। এখন এই 4 বাদ দিয়ে p²/2mটা কি, এটা বলো ই এর মান, তাই না, তাহলে এটাকে আমরা 4ই বলতে পারি। তাহলে গতিশক্তির বলো ইডাসের মান কত হলো, ই থেকে 4ই হয়ে গেল। তাহলে গতিশক্তির পরিবর্তন শতকরা বের করতে গেলে শতকরা পরিবর্তন বের করার সূত্র কি, 4 থেকে অন্তিম বেগেতে অন্তিম মানের থেকে প্রাথমিক মান বাদ যাবে বাই প্রাথমিক মান ইন্টু 100%, এটা হচ্ছে সূত্র, তাই তো। তার মানে এখান থেকে 3e বাই কত ই ইন্টু কত 100%, এখন ই কেটে গেলে কত 300 গুণ 100 মানে 300%, উত্তর কত হবে তাহলে 300% উত্তর হবে। ঠিক আছে, এটার উত্তর কত হবে তাহলে 300% হলো। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে 28 দাগ, 28 দাগ করার পরে তাই মনে বললো যে আমি ক্যামেরাই অন করিনি। বলছে একটি বস্তুর উপরে 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন বল প্রযুক্ত হলে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়, ক্ষমতার মান কত হবে। তো দেখে নাও ক্ষমতার মান কীভাবে বের করতে হয়।
এই যে আমরা জানি কি সূত্রটা, যে পি ভেক্টর সমান সমান কী হবে, এফ ভেক্টর ডট ভি ভেক্টর ডট প্রোডাক্ট, তো তার মানে 6 এই শর্টকাটে করা যায়, প্লাস 5 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ ডট দাও, দিয়ে লেখো 5 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ আর প্লাস 4 কে ক্যাপ। এখন ডট প্রোডাক্টের ক্ষেত্রে নর্মাল গুণ 5 ছক কত, 30, 5 দুগুণ 10 মাইনাস 10 প্লাস মাইনাস 12, 30 থেকে 12 22 বাদ গেলে 8 ও 8। শর্টকাট ট্রিক্স কী জানো, এখান থেকেই হয়ে যাবে। তুমি জানো এই দুটো ডট গুণফল, তাহলে 5 ছক 30 মাইনাস 10 মাইনাস 12, 30 থেকে 10 মানে 22 বাদ দিলে 8 হয়। মুখে মুখে করা যায় এটা। 29 থেকে এটা 28 দেখা গেল। 29 থেকে কী বলছে দেখো, বলছে যে 0.5 কেজি এবং 1 কেজি ভরের দুটি বস্তু এক্স হয়, তাহলে এত এত বিন্দুতে অবস্থিত, ভরকেন্দ্রের স্থান কত হবে। তো এক্স সিএম, প্রথমে এক্স অক্ষ বরাবর বের করো। তাহলে প্রথম ভর কত আছে 0.5, 0.5 গুণ প্রথম মান কত আছে -1, তাহলে -1 গুণ হবে, প্লাস কত হবে 1 কেজি আছে না, তাহলে 1 গুণ কোনটা না, এক্স অক্ষ বরাবর বের করছি তো, হ্যাঁ 1 গুণ পরে যে এর প্রথম মানটা 3 বাই কত 0.5-এর সঙ্গে 1 যোগ, তার মানে দেখো এখানে -0.5 আর +3, তাই +3-এর থেকে -0.5 বাদ গেলে কত হবে 2.5 হবে। জায়গা শর্ট বলে একেবারে করছে, এটা যোগ করলে 1.5 হবে। দশমিক এমনি এমনি তুলে দাও, 5 × 5 = 25, 3 × 5 = 15, মানে 5/3। তাই দেখো 5/3 কোনটায় আছে, অপশান বিতে আছে, 5/3 হচ্ছে অ্যান্সার, এক্স সেমের মান। ঠিক আছে, এটা শর্টকাট ট্রিক্স, এবং শর্ট ট্রিক্স এটা আরও শর্টকাটে করা যেতে পারতো। এবার এখানে একটা জিনিস দেখে নাও, ওয়াই সেমের মানটা একটু বের করে দেখিয়ে দিই। ওয়াই সেম যখন বের করবে তখন কী হবে দেখো, প্রথম যেটা হবে তোমার 1 কেজি নিতে হবে, 1 ইন্টু কত নেবে 2 নেবে, প্লাস 1 না, প্রথমে হবে 0.5, আর তারপরে কত হবে 1 ইন্টু কত যাবে 4 বাই কত হবে ভর, সে আগের বার যা ছিল তাই 0.5 প্লাস 1 কত হচ্ছে 0.5-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 0.5-এর সঙ্গে 2 গুণ করলে 0.5-এর 1 হবে, আর 4 4 কত 5 হচ্ছে, তাই তো। এটা কত ছিল 0.5, তার সঙ্গে 2 গুণ হচ্ছে, 0.5-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 5 × 2 = 10, 10, হ্যাঁ এটা 10 হচ্ছে, 10 আর 10 দশমিক দিলে 1, এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে কত 4 × 1 = 4, এটা হয়ে যাবে +4 বাই কত হবে তলায় 1.5। ওকে, উপরে কত হচ্ছে তাহলে 4 আর 1 কত 5/15। আচ্ছা, উপরে হচ্ছে দশমিক তুলে দিলে উপরে একটা 10 গুণ হবে, 5 × 10 = 50, 5 × 10 = 50, 3 × 5 = কত 15, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 10/3। তাহলে একটা 5/3 একটা 10/3, যেটা অপশান বিতে আছে। ওইটি নিচের কোনটি অস্থির সাম্য, কী হবে, নিচের কোনটি অস্থির সাম্য, আঙুলের উপর খারাপভাবে রাখা একটা লাঠি, এই অবধি আগেরবার ভুল করে ফেলেছিলাম। আচ্ছা, বলছে এম বার, এবং এখানে দেখো এই অঙ্কগুলো তোমাদের তো পারা উচিত, কারণ এই কারণেই বলছি, কারণ এইগুলো দেখো তোমার কিন্তু সরাসরি বইয়ের সেই যে মানগুলো মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে, তোমরা এটা কিন্তু এক এক করবে। আমি উত্তর বলে দিচ্ছি, এটা যদিও এটার উত্তর তোমার হবে 31-এর দাগ, দেখে নাও, এক্ষেত্রে উত্তর হবে অপশান সি, এটা হচ্ছে উত্তর হবে। তোমরা বাড়িতেই ওই ছকটা দেখে নেবে, ছক দেখে নিলে হবে, লাস্টের চ্যাপ্টারের ছক আছে একটা। যদি কোনো কারণে হঠাৎ পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে বর্তমান মানের অর্ধেক হয়ে যায়, তো দিন দেখবে কত হবে। এর শর্টকাট ঠিক আছে এরকম, টি = 24/n², এটা হচ্ছে সূত্র, দেখে নাও করে দিচ্ছি। এখানে হচ্ছে এটা কত দাগ হবে, এটা হবে 32-এর দাগ, যে টি = 24/n², এনের মান হচ্ছে কত হচ্ছে কত হচ্ছে বলছে, অর্ধেক হচ্ছে মানে 2 থাকছে তলায়, তার মানে 24/2² মানে 4, 4 × 6 = 24, মানে 6 ঘন্টা। ঠিক আছে, n² মানে কি, n মানে এখানে n মানে কিন্তু 1/2 নিলে হবে না, শুধু 2টা নিতে হবে, 2 হচ্ছে 2² 4, ঠিক আছে, 4 মানে 4 × 6 = 24, মানে 6 ঘন্টা হবে দিনের দৈর্ঘ্য। দিনের দৈর্ঘ্য কত হবে তাহলে 6 ঘন্টা। একটি বস্তুর ঘূর্ণন প্রতিরূপ কী, একটি বস্তুর ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে জড়তার ভ্রামক, তাই তো। চক্রগতির ব্যাসার্ধ নির্ভর করে কিসের ওপরে, চক্রগতির ব্যাসার্ধ নির্ভর করে বস্তুর হচ্ছে আকার এবং বস্তুর ভর এবং বস্তুর আকারের ওপরে, অপশান এ এবং বি দুটোই ঠিক, ঠিক আছে। এবং 35 কী বলছে, এই গোলাকার চাকতি এটি নলতল বরাবর গড়িয়ে পড়লো, ঠিক আছে, এদের মোট শক্তির যে ভগ্নাংশ কৌণিক গতিশক্তি কত হবে, তাহলে এটা দেখে নাও কীভাবে করতে হবে, এটা একটা অঙ্ক করতে হবে। চাকতি কোনো নলতল বরাবর গড়িয়ে পড়লে এর মোট শক্তির যে ভগ্নাংশ কৌণিক গতিশক্তি হবে তা লেখো, তা লিখে দাও, এইভাবে করবে অঙ্কটা। 35 লাস্ট অঙ্ক, কী করবে, লিখবে ই রোটেশনাল বাই
ই টোটাল কী হবে দেখে নাও। ই রোটেশন মানে হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার সূত্র, আর ই টোটাল মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তো থাকবেই। মানে দেখো উপরে ঘূর্ণন গতিশক্তি তাহলে হচ্ছে আবর্ত গতিশক্তি আর রৈখিক গতিশক্তি দুটোই। উপরে আবর্ত গতিশক্তি তাহলে হচ্ছে রৈখিক গতিশক্তি প্লাস আবর্ত গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। এখন চাকতির ক্ষেত্রে আয়ের মান কত হয়, হাফ ইন্টু হাফ এম আমরা জানি আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে কি জানি আমরা ভি স্কোয়ার বাই আর স্কোয়ার বাই কত হবে, এটা হাফ এম ভি স্কোয়ার যা আছে তাই প্লাস এখানে হাফ ইন্টু আই মানে কত হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে যাবে, এখানে হতে আর স্কোয়ার কেটে যাবে, বুঝতেই পারছো। এখান থেকে হাফ কমন চলে গেলে হাফ ইন্টু আগে একটা হাফ হবে এম ভি স্কোয়ার থাকছে, আর তলায় হাফ কমন চলে গেলে এখানে হচ্ছে এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার থাকছে। হাফ কেটে দেবো বলে কমন নিলাম, ঠিক আছে। হাফ কেটে গেল, ঠিক আছে। কেটে গেলে কী হচ্ছে দেখো, উপরে হাফ এম ভি স্কোয়ার তলায় কত হচ্ছে দুই একে, এখানে মনে করো কিছু নেই মানে এখানে এক আছে, দুই একে দুই, দুই আর একে তিন বাই দুই, তাহলে এক বাই দুই হাফ এম ভি স্কোয়ার ইন্টু দুই একে দুই, দুই আর একে তিন, তিন বাই দুই উল্টে গেলে দুই বাই কত তিন হাফ এম ওয়ান বাই এম হচ্ছে এম ভি স্কোয়ার হবে। এম ভি স্কোয়ার যদি কেটে যায় আর দুই দুই কেটে গেলে আলটিমেট উত্তর পড়ে থাকবে এক বাই তিন, ঠিক আছে। আলটিমেট উত্তর কত পড়ে থাকবে এক বাই তিন, তো উত্তর হচ্ছে এক বাই তিন হবে। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তাহলে আরও সুন্দরভাবে করে দিয়ে তোমাদের ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্কটা আছে সুন্দর করে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 35টা সলভ হয়ে গেল এবং টেস্ট 3 কমপ্লিট হলো। এই সাথে তোমাদের কী হলো, টেস্ট 3 কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা টেস্ট 4-এর যে অঙ্কগুলো সেগুলো সলভ করব। সেই সাথে সাথে তোমাদের বলবো যে তোমরা এই ভিডিওটা বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, আর যাদের বই নেই তাদের ক্ষেত্রেও সমস্যা নেই, তারাও এই অঙ্কগুলো করবে। এই কারণেই বলছি, কারণ তোমাদের এখানে দেখো ভালোভাবে কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে। তোমরা ভিডিওটা পজ করো, নিজে করার চেষ্টা করো, না পারলে দেখে নাও, কিন্তু প্র্যাকটিস করো। কারণ এই পরীক্ষার আগে যদি প্র্যাকটিস বেশি করে না করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবে না, পাওয়াটা চাপ হয়ে যাবে। এই কারণে বলছি, কারণ এখানে এমসিকিউর এই পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র বই পড়লেই হয় না, বই পড়ার সাথে সাথে বইটা খুব খুঁটিয়ে তো পড়তে হয়, সেই সাথে সাথে কিন্তু প্রচুর প্র্যাকটিস রাখতে হয়। যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু নাম্বার ক্যারি করতে তোমরা পারবে না। তাই বলছি যে নিজেই প্রত্যেকটা টেস্ট সলভ করে দিচ্ছি আমি, প্রতিটা আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে থাকো। তোমরা যত বেশি দেখবে তত বেশি আমি করার উৎসাহিত পাবো, এবং আমি আরও অন্য বইয়ের থেকেও তখন নিয়ে আসার চেষ্টা করবো। এখন 1 মাস মতো তোমাদের পরীক্ষা বাকি আছে, তো ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো, মন দিয়ে দেখো, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্টে জানাও। আমি পরের ভিডিওটাও না সেটা বলে দেবো আলাদা করে, বা আমি আলাদা করে তোমাদের জন্য শর্ট ভিডিও করতে রাজি আছি। তুই তোমাদের একবার জানাতে হবে যে তোমাদের কোনটা বেঁধে যাচ্ছে, ঠিক আছে। চলো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ।